ক্লাস 12-এর সকলকে স্বাগত জানিয়ে বায়োলজি ক্লাস শুরু করছি। তোমাদের আমি ইউনিট 5 তার অন্তর্গত অংশগুলো পড়াচ্ছিলাম। এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে আমি একদম শেষের দিকে বায়ু দূষণ, জল দূষণ এই অংশগুলো পড়িয়েছিলাম। এই বায়ু দূষণ, জল দূষণ তোমাদের খুব ভালো করে পড়তে হবে। জল দূষণের মধ্যে আমি আগেই বলেছিলাম ইউট্রোফিকেশন ভালো করে পড়তে হবে। বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ব্যাপারটা কি একটু ভালো করে জানতে হবে। অ্যালগাল ব্লুম কাকে বলে এটা একটু ভালো করে জানতে হবে। এটা জল দূষণের মধ্যে। বায়ু দূষণের মধ্যে এয়ার পলিউশন। এয়ার পলিউশনের মধ্যে তোমাদের এয়ার পলিউশনের সোর্স অর্থাৎ কারণগুলো বা উৎসগুলো খুব ভালো করে জানতে হবে এবং এর রেজাল্ট অর্থাৎ এফেক্ট অফ এয়ার পলিউশন খুব ভালো করে পড়তে হবে। এই এয়ার পলিউশন পড়তে গেলে তোমাদের তিনটে জিনিস মানে খুব মনে আসবে। তিনটে জিনিস মনে আসবে, তোমরা তোমাদের বইগুলো খুলে খুব ভালো করে দেখবে যে অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি। অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি এটা কিন্তু বায়ু দূষণের সাথে রিলেটেড, এয়ার পলিউশনের সাথে রিলেটেড। অ্যাসিড রেন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিড রেন? What are the main acids for the responsible of acid rain? Lastly, what are the effects of acid rain? Acid rain এর এফেক্ট কি পড়তে হবে। এটা আমি এয়ার পলিউশনের সময় একটু আলোচনা করেছিলাম। মানে যে কলকারখানা থেকে এবং গাড়ি থেকে নির্গত যে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড, এমনকি অনেক কারখানা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাষ্প বায়ুমণ্ডলে নির্গত হয়। এই সালফার ডাইঅক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে অথবা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। নাইট্রোজেনের অক্সাইডগুলো বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডগুলো বৃষ্টির জলের মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠে নেমে আসে। এটাকেই বলা হয় অ্যাসিড রেন। এই অ্যাসিড রেন এর জন্য অ্যাকচুয়ালি তিনটে অ্যাসিড দায়ী হয়। তিনটে অ্যাসিড দায়ী হয়, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। মেনলি কিন্তু H2SO4 অ্যান্ড HNO3। খুব মাইল্ড রেসপন্সিবল ফর অ্যাসিড রেন ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। What are the effect of acid রেনস? অ্যাসিড রেনের এফেক্ট গুলো কি কি তোমাদের পড়তে হবে। অ্যাসিড রেনের অ্যাকচুয়ালি এফেক্ট খুব বেশি পরিমাণে তিনটে। এক হচ্ছে মার্বেলের যে বাড়িগুলো, মার্বেল দিয়ে তৈরি যে মনুমেন্টগুলো বা বড় বড় অট্টালিকাগুলো বা প্রাসাদগুলো, অ্যাসিড রেনের প্রভাবে ওই মার্বেল অথবা লাইম স্টোন, দ্যাটস কল চুনা পাথর, এদের দিয়ে তৈরি মনুমেন্ট বা বড় বড় অট্টালিকা অথবা রাজপ্রাসাদ, এদের চুনা পাথরগুলো ক্ষতিগ্রস্ত হয়, একটু ক্ষয়ে ক্ষয়ে যায়। মার্বেলগুলো একটু ক্ষয়ে ক্ষয়ে যায়। এটা কেবল স্টোন ক্যান্সার বা পাথুরে ক্যান্সার। স্টোন ক্যান্সার বা পাথুরে ক্যান্সার বলা হয়। এটা একটা কিন্তু খুব খারাপ দিক। আরেকটা খারাপ দিক হচ্ছে মানে জলজ বাস্তুতন্ত্রকে খুব মারাত্মকভাবে বিঘ্নিত করে। জলের পিএইচ এর মান বাড়িয়ে দিয়ে অ্যাসিডিক
মিডিয়ামে নিয়ে যায়, ফলে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের অনেক ক্ষতি হয়। এছাড়াও যে কৃষি ক্ষেতে অর্থাৎ শস্য ক্ষেতে যে সমস্ত ফসলগুলো ফলানো হয়, অ্যাসিড রেনের ফলে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ কৃষিজাত বস্তুগুলো, ফসল, সোজা কথা, ফসল নষ্ট হবে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বিঘ্নিত হবে, মার্বেলের তৈরি বাড়িগুলো বা মনুমেন্টগুলো বা প্রাসাদগুলো অথবা লাইমস্টোনের তৈরি বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই অ্যাসিড ড্রেন কাকে বলে, অ্যাসিড ড্রেনের কারণগুলো কি, অ্যাসিড ড্রেনের ক্ষতিকর প্রভাব, ভালো প্রভাব বলে কিছু নেই, এগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষায় আসে। এটা কিন্তু এয়ার পলিউশনের সঙ্গে রিলেটেড। এয়ার পলিউশনের সঙ্গে রিলেটেড আরো দুটো বিষয় আছে, খুব উল্লেখযোগ্য, দুটো না তিনটে বিষয় আছে, আরো তিনটে বিষয় আছে। গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ওজোন ডিপ্লিশন, ওজনের অবক্ষয়, ওজোন মণ্ডলের অবক্ষয়, ওজোন স্তরের অবক্ষয়। এয়ার পলিউশনের সঙ্গে দেখো বোর্ডে আমি লিখেছি গ্রিন হাউস এফেক্ট, এটা কিন্তু এয়ার পলিউশনের সঙ্গে খুব রিলেটেড। গ্লোবাল ওয়ার্মিং, এটাও কিন্তু এয়ার পলিউশনের সঙ্গে রিলেটেড। এছাড়াও যে গ্রিন হাউস এফেক্ট, যেটা বায়ু দূষণের সঙ্গে রিলেটেড, সেই গ্রিন হাউসের প্রভাবে কিন্তু আমাদের যে ওজোন স্তর বা ওজোন মণ্ডল থাকে তার ঘনত্ব কমে যাচ্ছে, সে পাতলা হয়ে পড়ছে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের প্রভাবে। সেটা তার ফলে ওজোন মণ্ডল পাতলা হয়ে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম সেখানে রন্ধ্র তৈরি হচ্ছে। দিস ইজ কল ওজোন হোল। আমি বিস্তারিতভাবে পরে আসব। এই তিনটে জিনিস, ওইদিকে অ্যাসিড রেন, চারটে জিনিস খুব ভালো করে পড়তে হবে। উচ্চ মাধ্যমিকে প্রত্যেক বছরই এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, অ্যাসিড রেন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ওজোন ডিপ্লিশন অ্যান্ড ওজোন হোল, এর উপরে বেস করে কিন্তু কোশ্চেন আসে, খুব ভালো করে পড়বে। সাউন্ড পলিউশন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 12-এর সিলেবাসে নেই। সাউন্ড পলিউশন, শব্দ দূষণ কিন্তু আমাদের নেই। তোমরা দেখবে 2015 থেকে শুরু করে 2020 বায়োলজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো ঘেটে দেখবে, সেখানে এগুলো খুব মানে সাউন্ড পলিউশন ব্যাপারটা এইচএস এর কোশ্চেনে তোমরা পাবে না, হয়তো কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলোতে পেতে পারো, বিভিন্ন রকমের যে কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার গুলো রয়েছে। তাহলে আমি চলে আসছি আজকের যে মেন আলোচনা বিষয়, যে গ্রিন হাউস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, আমি এই অংশগুলো তোমাদের পড়াবো, তোমরা এই অংশগুলো খাতাতে ভালো করে লিখে নেবে। হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো, গ্রিন হাউস, হোয়াট ইজ গ্রিন হাউস মানে সবুজ ঘর কাকে বলে একটু জানতে হবে, সবুজ ঘর কাকে বলে বা গ্রিন হাউস কাকে বলে জানতে হবে। হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব কাকে বলে একটু জানতে হবে। হোয়াট আর দ্য গ্রিন হাউস এফেক্টস, গ্রিন হাউসের যে প্রভাব, সেই প্রভাবের সবগুলোই ক্ষতিকারক দিক রয়েছে। গ্রিন হাউসের প্রভাবগুলো কি, অর্থাৎ গ্রিন হাউস এর প্রভাবে আমাদের কি কি ক্ষতি হচ্ছে সেইগুলো, অর্থাৎ পৃথিবীর কি ক্ষতি হচ্ছে সেগুলো পড়তে হবে। আর পড়তে হবে হোয়াট আর দ্য কজেস অফ ইনক্রিজিং গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসগুলো কি কি কারণে আমাদের এই বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে সেই কারণগুলো জানতে হবে। লাস্টলি হচ্ছে হোয়াট আর দ্য সোর্সেস অফ গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসগুলোর সোর্স কি একটু জানতে হবে। একদম শেষে কন্ট্রোল, কিভাবে আমরা গ্রিন হাউস গ্যাস কন্ট্রোল করতে পারি, গ্রিন হাউস গ্যাসগুলো কন্ট্রোল মেজার্স অফ গ্রিন
হাউস গ্যাসেস, কন্ট্রোল মেজার্স অফ গ্রিন হাউস গ্যাসেস। গ্রিন হাউস গ্যাসগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটা একটু তোমাদের পড়তে হবে। তা আমি আলোচনাতে চলে আসি। গ্রিন হাউস কাকে বলা হবে একটুখানি মাথায় রাখতে হবে। তোমরা খুব ভালো মতো জানো যে আমাদের এই পরিবেশের যে জটিল সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অতি একটা উল্লেখযোগ্য সমস্যা হলো গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্ট বুঝতে গেলে প্রথমে গ্রিন হাউস বা সবুজ ঘর কাকে বলে একটু জানতে হবে। গ্রিন হাউস বা সবুজ ঘর কাকে বলে একটু জানতে হবে। শীত প্রধান অঞ্চলে, অর্থাৎ যেখানে ঠান্ডার পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি, সেখানে গ্রিন হাউস হলো কাচের তৈরি একটা আবদ্ধ কাঠামো বা কক্ষ, যার মধ্যে নিয়ন্ত্রিত জলবায়ু এবং তাপমাত্রায় সবুজ গাছপালা চাষ করা হয় এবং ঘরের মধ্যে বায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ওই যে গ্রিন হাউসের যে ছাদ, সেই ছাদে ছোট্ট ছোট্ট কুঠুরি বা চেম্বার থাকে, ওটা গ্লাস লোভার্স বলা হয়, গ্লাস লোভার্স বলা হয়। তাহলে গ্রিন হাউসের যদি একটা ডেফিনেশন চাই তাহলে কিন্তু কমপ্লিট একটা ডেফিনেশন তোমাদের মাথায় রাখতে হবে। গ্রিন হাউস হলো কাচের তৈরি একটি আবদ্ধ কাঠামো বা কক্ষ, যার মধ্যে নিয়ন্ত্রিত জলবায়ু ও তাপমাত্রায় সবুজ গাছপালা চাষ করা হয় এবং যার মধ্যে বায়ু এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ওই কক্ষের ছাদে মিনার তুল্য ছোট কক্ষ থাকবে। মিনার তুল্য ছোট্ট ছোট কক্ষ থাকবে, গ্লাস লোভার্স বলা হয়, LOUVERS, LOUVERS, গ্লাস লোভার্স থাকে। এটা আর কিছুই না, গ্লাস লোভার্স। এটা হচ্ছে কাচের তৈরি কক্ষ, যা দিয়ে কিছুটা বায়ু চলাচল করতে পারে। একবারে কম্পারেটিভলি তো 100% বায়ু নিরুদ্ধ করা হয় না। এখন এই যে গ্রিন হাউস কাকে বলে এটা তোমাদের অবশ্যই জানতে হবে। গ্রিন হাউসের ভেতরে তাপমাত্রা বজায় থাকে, সেই তাপমাত্রাতে নরম কাণ্ডযুক্ত উদ্ভিদগুলো, চারা গাছগুলো বড় করা হয়। সেগুলো উদ্যানবিদ্যাতে খুব বেশি ব্যবহার করা হয়, গার্ডেনিং প্লান্টস হিসাবে ব্যবহার করা হয়। এমনকি কিছু কিছু সবুজ শাকসবজিও কিন্তু গ্রিন হাউসের মধ্যে চাষ করা যেতে পারে, কারণ ওখানে বায়ু চলাচলটা এবং তাপমাত্রাটা কন্ট্রোল করা যেতে পারে। এই গ্রিন হাউস কাকে বলে একটু তোমাদের মাথায় রাখতে হবে। এই গ্রিন হাউসের যে গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসগুলো মানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, এই গ্যাসগুলো প্রভাবে দেখা যায় যে অবলোহিত রশ্মি মহাশূন্যে নির্গত হতে পারে না, ফলে আমাদের ভূপৃষ্ঠ গরম থেকে যায়। এই ঘটনাকে বলা হয় অ্যাকচুয়ালি গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব। আমরা তো জানি সূর্য একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। এই সূর্য থেকে যে বিকিরিত আলোক রশ্মি, তার তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। সহজেই ওই কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত হওয়ার জন্য আলোক রশ্মিগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে আমাদের এই ভূপৃষ্ঠে চলে আসে। ভূপৃষ্ঠে চলে আসার পর অধিকাংশটাই বায়ুমণ্ডলে শোষিত হয়। এবার এই পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত যে ইনফ্রারেড রে,
এই যে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি ফিরে যাওয়ার সময় যেমন একদিকে ওই রশ্মির তাপ কমে, অন্যদিকে তাদের তরঙ্গদৈর্ঘ্য অবলোহিত রশ্মিকে মহাশূন্যে নির্গত হতে দেয় না। এর ফলে ভূপৃষ্ঠ গরম থেকে যায়, উত্তপ্ত থেকে যায়। এই যে গরম থাকা অবস্থা বা উত্তপ্ত থাকা অবস্থাকেই আমরা বলছি অ্যাকচুয়ালি গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টের একটা কমপ্লিট ডেফিনেশন তোমাদের মাথায় রাখতে হবে। গ্রিন হাউস কাকে বলে এটা একটু মাথায় রাখতে হবে। গ্রিন হাউসের মধ্যে কেন টেম্পারেচার চেঞ্জ হয় না, বেড়ে থাকে, সেটা একটু জানতে হবে। তারপরে জানতে হবে এই গ্রিন হাউসের এফেক্ট বা প্রভাবগুলো কি কি। গ্রিন হাউস এফেক্টের প্রভাব অর্থাৎ গ্রিন হাউসের প্রভাব। হোয়াট আর দ্য গ্রিন হাউস এফেক্টস? গ্রিন হাউসের প্রভাবগুলো কি কি একটু মাথায় রাখতে হবে। এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে পরিবেশের বা ভূপৃষ্ঠের টেম্পারেচারটা বেড়ে যায়। বিশেষ করে আমরা বলবো যে ভূপৃষ্ঠে মানে বেশি উত্তপ্ত হবে, এটাকেই তো আমরা খুব সংক্ষেপে বলছি গ্রিন হাউস এফেক্ট। এর কতগুলো মারাত্মক মারাত্মক ক্ষতিকারক দিক রয়েছে, সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। অন্তত 3টে থেকে 5টা পয়েন্টস তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। 3টে থেকে 5টা পয়েন্টস, কারণ আমরা দেখেছি পরীক্ষাতে গ্রিন হাউস কাকে বলে, গ্রিন হাউস প্রভাব কাকে বলে, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো, হয়তো 2টো চাইলো, অথবা গ্রিন হাউসের প্রভাবগুলো আলোচনা করো, 3টে নাম্বার থাকলো। নর্মালি সেখানে 3টেই লিখতে বলা হয়। তা যে গ্রিন হাউসের যে প্রভাবগুলো কি কি সেগুলো তোমাদের আমি এক এক করে একটু ধরে ধরে আলোচনা করছি। উষ্ণতা বৃদ্ধি বা টেম্পারেচার বৃদ্ধি। এই যে আমাদের পৃথিবীর তাপমাত্রা এখন গ্রাজুয়ালি বেড়ে যাচ্ছে। এই যে বিভিন্ন রকমের গ্রিন হাউস গ্যাসের প্রভাবে আমাদের এই পরিবেশের তাপমাত্রা বাড়ছে। এর কিন্তু খারাপ দিকটা অনেক বেশি। কার্বন ডাইঅক্সাইড, ওজোন, জলীয় বাষ্প এইগুলো যুক্ত বায়ুস্তর পৃথিবী পৃষ্ঠ থেকে অবলোহিত রশ্মির প্রতিফলন ঘটিয়ে মহাশূন্যে বিকৃত হতে দেয় না। ফলে ভূপৃষ্ঠের টেম্পারেচারটা বেড়ে থাকে। এইসব গ্যাসের আধিক্যের ফলে আমাদের এই পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। পরিসংখ্যান থেকে জানা যায় বিগত শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা বা উষ্ণতা প্রায় 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। এই যে উষ্ণতা বৃদ্ধি গ্রিন হাউস এর একটা উল্লেখযোগ্য প্রভাব। এই উষ্ণতা বৃদ্ধির ফলেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে, বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউসের প্রভাবে পরিবেশের তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সমগ্র পৃথিবী ব্যাপী তো এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বলা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে তোমাদের একটু জানতে হবে। এবং গ্রিন হাউসের যে খারাপ খারাপ দিক, ভালো দিক তো কিছুই নেই গ্রিন হাউস এফেক্টের। গ্লোবাল ওয়ার্মিং এরও সেই খারাপ দিকগুলো রয়েছে, আমি পরের ক্লাসে হয়তো আলোচনা করব। গ্রিন হাউসের আরেকটা উল্লেখযোগ্য প্রভাব হচ্ছে সি লেভেল বেড়ে যাবে। সি লেভেল বেড়ে যাবে, অর্থাৎ সমুদ্রের জলস্তর গুলো বৃদ্ধি পাবে। এই যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, এই গ্যাসটা কিন্তু বাতাসের সব থেকে গ্রিন হাউসের জন্য, গ্রিন হাউস গ্যাসের মধ্যে উল্লেখযোগ্য প্রায় 49% গ্রিন হাউস গ্যাস কিন্তু আমাদের বায়ুমণ্ডলে থাকে। প্রায় 50% ধরা হচ্ছে। একটা প্রশ্ন দেওয়া হয় কোন গ্রিন হাউস গ্যাসটা বায়ুমণ্ডলে বা বায়ুতে সব থেকে বেশি পরিমাণে থাকে। CO2 কার্বন ডাইঅক্সাইড, এদের পরিমাণ কিন্তু মোরলেস 49% মতন। খুব মারাত্মক এই উষ্ণতা। তোমরা মনে করো যে সিএফসি বেশি দেয়, সিএফসি তো খুব কম নির্গত হবে। সিএফসিটা আসবে কোথা থেকে? রেফ্রিজারেটর তৈরির কারখানা থেকে আসতে পারে, শীততাপ নিয়ন্ত্রিত যে মেশিনগুলো সেখান থেকে আসতে পারে,
আর আসতে পারে কোথা থেকে? ফোম তৈরির কারখানা থেকে, প্লাস্টিক তৈরির কারখানা থেকে। কিন্তু অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডটা একটু ভেবে দেখো, বিভিন্ন জীবাশ্ম জ্বালানির ফলে প্রতিটি দিনে আমাদের এই পৃথিবীতে কি পরিমাণে ফসিল ফুয়েল ইউজ হচ্ছে, তার থেকে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিট হচ্ছে, অর্থাৎ নির্গত হচ্ছে, হয়ে আমাদের বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, পরিমাণটা বেড়ে যাচ্ছে। অন্যদিকে গাছপালার সংখ্যা আমাদের দেশে আবার কমছে। ডিফরেস্টেশন, বন ধ্বংস, নির্বিচারে বন ধ্বংস হচ্ছে। তার ফলে আমাদের এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে উল্লেখযোগ্য যেটা কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু মারাত্মক। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কিন্তু এটা খুব বেশি পরিমাণে দায়ী। এই জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি করে কমানো যায়, খুব চেষ্টা করা হচ্ছে। এই জন্য গাছ লাগাতে হবে বেশি পরিমাণে, জীবাশ্ম জ্বালানি ব্যবহারটা কমানোর চেষ্টা করতে হবে। এই সমুদ্রের জল তলের উচ্চতা বেড়ে যাওয়া কিন্তু গ্রিন হাউস এফেক্টের একটা বড় মারাত্মক সমস্যা। বিভিন্ন সমীক্ষা দিয়ে বলা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ, তারপরে সুন্দরবন অঞ্চল, নেদারল্যান্ড, মালদ্বীপ, ইজিপ্ট, এই সমস্ত দেশগুলো নাকি 2050 সালের নাগাদ এই দেশগুলোর কিছু কিছু অংশ জলের তলাতে চলে যাবে। অর্থাৎ সি লেভেল বেড়ে যাবে, জল স্তর বেড়ে যাবে, সেইগুলো গিয়ে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলোকে ঘিরে ফেলবে, তাকে গ্রাস করে নেবে, এরকম বলা হচ্ছে। বিভিন্ন সমীক্ষাতে বলা হচ্ছে যে 2050 সালের মধ্যে কিন্তু মালদ্বীপ, শ্রীলঙ্কা, আমাদের সুন্দরবন অঞ্চল, বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, তারপরে তোমার হচ্ছে নেদারল্যান্ডের কিছু অঞ্চল, ইজিপ্টের কিছু অঞ্চল, এগুলো জলের নিচেই চলে যাবে সি লেভেল বেড়ে যাওয়ার ফলে। মানে ওয়াটার সাইকেলের পরিবর্তন হবে, অর্থাৎ যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হবে না, খরা হবে। যখন বন্যা হওয়ার কথা না, সেটা তখন আবার বন্যা দেখা দেবে। আমরা দেখতে পাচ্ছি যখন যেমন ওয়েদার থাকার কথা তখন সেটা এখন আর প্রায় হচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। গরমের সময় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হয়ে যাচ্ছে, অথবা গরমের সময় যে হারে গরম হওয়ার কথা তার থেকে অনেক বেশি গরম হচ্ছে। এই যে জল চক্রের যে পরিবর্তন বা ওয়াটার সাইকেলের যে পরিবর্তন, এটা কিন্তু গ্রিন হাউস প্রভাবের আরেকটা মারাত্মক দিক। স্বাস্থ্যের উপরেও কিন্তু নানা রকম প্রভাব ফেলবে। এই যে ডেঙ্গু, ম্যালেরিয়া, পিতজ্বর, এই সমস্ত অসুখগুলো কিন্তু এখন খুব বেড়ে যাচ্ছে। কেননা এই যে গ্রিন হাউসের গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যে প্রভাবটা তৈরি হয়েছে, পরিবেশের যে ভূপৃষ্ঠের তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের স্বাস্থ্যের উপরে একটা মারাত্মক এফেক্ট এনে দিচ্ছে। হিউম্যান হেলথের উপরে একটা মারাত্মক সমস্যা এনে দিচ্ছে হিউম্যান হেলথ। এখানে দেখবে ডেঙ্গু, ম্যালেরিয়া, তারপরে ইয়েলো ফিভার বা পিতজ্বর, এগুলো কিন্তু মারাত্মক হারে বেড়ে যাচ্ছে। আগে এগুলো কম্পারেটিভলি কম ছিল, এখন দেখবে ডেঙ্গুর সিজন শুরু হয়েছে, এখন খুব ডেঙ্গু বাড়বে। এরপরে দেখবে আস্তে আস্তে ম্যালেরিয়ার পরিমাণটা বাড়তে শুরু করবে। ইয়েলো ফিভারও এখনো দেখা যায় তুলনামূলকভাবে কম। এছাড়াও তো মানে তোমার এই গ্যাসগুলো বৃদ্ধির ফলে হাঁপানি, অ্যালার্জি, এই সমস্ত নানা রকমের সমস্যা এসে যেতে পারে। স্বাস্থ্যের উপরে প্রভাবটা আলোচনা করলাম। ইকোসিস্টেমের উপরে প্রভাব, ইকোসিস্টেম বাস্তুতন্ত্রকে ধ্বংস করবে। গ্রিন হাউসের প্রভাব বাস্তুতন্ত্র, সে অ্যাকোয়াটিক হতে পারে আর টেরেস্ট্রিয়াল হতে পারে। মানে বনের বাস্তুতন্ত্র হতে পারে, জলাশয়ের বাস্তুতন্ত্র হতে পারে, জলাভূমির বাস্তুতন্ত্র হতে পারে, পুকুরের বাস্তুতন্ত্র হতে পারে, কোনো মেরিন ইকোসিস্টেম হতে পারে। এই যে বাস্তুরীতি বা ইকোসিস্টেমের ক্ষতি গ্রিন হাউসের প্রভাবের দ্বারা হওয়া সম্ভব এবং হচ্ছেও বটে। ফরেস্টের উপরে মারাত্মক প্রভাব আছে, বনভূমি ধ্বংস হবে। এবং বনভূমি ধ্বংস হওয়া মানে তোমরা দেখছো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, অক্সিজেন পরিমাণে বায়ুমণ্ডলে কমে যাবে। এবং দেখা যাবে যে আস্তে 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 গাছপালাগুলো বিলুপ্ত হয়ে গিয়ে মরু অঞ্চল, শুষ্ক অঞ্চলের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মরুভূমির উপরে প্রভাব, মরু অঞ্চলের
উষ্ণতা আরো বেড়ে যাবে এবং মরুভূমির বিস্তার বাড়তে থাকবে। মরুভূমিতে যে সমস্ত গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলো মরবে, মরুভূমির টেম্পারেচারও বেড়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে মরুভূমির বিস্তারও ক্রমশ বেড়ে যাবে। এখন এমনও সমীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে আমাদের যে রাজস্থানে যে থর মরুভূমি রয়েছে, এই থর মরুভূমির কিন্তু বিস্তার গ্রাজুয়ালি ইনক্রিজ করছে, অর্থাৎ যে পরিমাণ যত বর্গ কিলোমিটার জুড়ে ছিল দেখা যাচ্ছে যে তার থেকে আস্তে আস্তে যে পরিমাণটা বেড়ে চলেছে। এর দায়ী কিন্তু গ্লোবাল ওয়ার্মিং অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিন হাউস এফেক্ট। তাছাড়া তুষারমণ্ডল অর্থাৎ যে বরফ, মেরু অঞ্চলে বরফগুলো গলতে শুরু করবে, অবশ্যই করছে। তোমরা দেখেছ কিভাবে মানে পেঙ্গুইন অসহায়, কিভাবে পোলার বিয়ারগুলো অসহায়, কিভাবে ওখানকার শিল বলে যে প্রাণীটা রয়েছে সেগুলো খুব অসহায় হয়ে পড়েছে। এখানে যে বরফ রয়েছে বরফগুলো গলতে শুরু করছে এবং মেরু অঞ্চলে যে জীবজগৎ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে তুষারমণ্ডল ধ্বংস, পাহাড়ের উপরে যে বরফ জমে রয়েছে সেই বরফগুলো গলতে শুরু করছে। এদিকে কি হচ্ছে, বরফগুলো গলে গিয়ে ওয়াটার সাইকেলের বিঘ্ন ঘটাচ্ছে, অপরদিকে সি লেভেল বেড়ে যাচ্ছে, তুষারমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হবে, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলো জলের দ্বারা প্লাবিত হবে সি লেভেল বেড়ে যাওয়ার ফলে। সেই অঞ্চলে যে সমস্ত লোকগুলো বসবাস করছে বা বাড়িঘর রয়েছে বা শিল্প কলকারখানা ইত্যাদি রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। এইগুলো গ্রিন হাউসের প্রভাব। অন্তত 3 থেকে 5টা পয়েন্টস তোমরা মাথায় রেখে দেবে। এরপরে আমি চলে আসবো গ্রিন হাউস গ্যাসগুলো কি কি। গ্রিন হাউস গ্যাস আমি এর অলরেডি কিছুক্ষণ আগে কয়েকটা গ্যাসের নাম বলেছি, যেমন কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য কার্বন ডাইঅক্সাইড, এটা খুব মারাত্মক, প্রায় 49%। মিথেনও হতে পারে, নাইট্রাস অক্সাইড হতে পারে, নাইট্রিক অক্সাইড হতে পারে, সিএফসি হতে পারে। মাইল্ড সালফার ডাইঅক্সাইড কিন্তু কখনো হবে না, সালফার ডাইঅক্সাইড কিন্তু কখনোই হবে না। আমি দেখেছি যে আমার অভিজ্ঞতা থেকে অনেকে সালফার ডাইঅক্সাইড লিখে ফেলে। সালফার ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস না, কার্বন মনোক্সাইডও কিন্তু হতে পারে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, ইভিন জলীয় বাষ্পকেও কিন্তু আমরা গ্রিন হাউস গ্যাসের সঙ্গে তুলনা করে থাকি। জলীয় বাষ্প কিন্তু তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা আছে। দেখবে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের সেদিন একটু গরম অনুভূত হয়। মেঘলা দিনে দেখবে শীতের ভাব কমে যায়, অর্থাৎ টেম্পারেচারটা ভূপৃষ্ঠে থেকে যায় অনেকক্ষণ ধরে। তা এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, প্রায় 49%, মিথেন থাকে 18%, ক্লোরোফ্লুরোকার্বন থাকে 14% মতন, নাইট্রাস অক্সাইডের পরিমাণ খুব কম। নাইট্রাস অক্সাইড 0.6% মতন হতে পারে, 0.6% মতন হতে পারে নাইট্রাস অক্সাইড। এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে যায়। ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি, এটা মোটামুটি 14% মতন হয়ে থাকে। সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন 13 থেকে 14% মতো। জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাসগুলো জলীয় বাষ্প হতে পারে, গ্রিন হাউস গ্যাসের মধ্যে। এই যে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়াও কিন্তু হতে পারে। অ্যামোনিয়াটা কম্পারেটিভলি কম দায়ী। তারপরে তোমার হচ্ছে কার্বন মনোক্সাইড তুলনামূলকভাবে কম দায়ী। খুব মারাত্মক দায়ী হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এই দুটো। মিথেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। আর এদিকে হচ্ছে
ক্লোরোফ্লুরোকার্বন। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ক্লোরোফ্লুরোকার্বনটা বললাম, ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। এটা খুব সহজেই কন্ট্রোল করা যায় যদি একটু আমাদের যারা উন্নত দেশ আমাদের পৃথিবীতে, তারা সিএফসির পরিমাণটা কিন্তু কমাতে সক্ষম হয়েছে, যেটা 14% মতো মোটামুটি ধরে নেওয়া হয়েছে। তা এই যে ক্লোরোফ্লুরোকার্বন অ্যাকচুয়ালি নির্গত হয় রেফ্রিজারেটর থেকে। যে কারখানাতে রেফ্রিজারেটর তৈরি হচ্ছে সেখান থেকে নির্গত হয়। এসি মেশিন, শীততাপ নিয়ন্ত্রিত যে যন্ত্রগুলো রয়েছে সেই কারখানা থেকে নির্গত হয় মেশিন তৈরির সময়। এমনকি মেশিন খারাপ হলেও নির্গত হতে পারে। ফোম তৈরির কারখানা থেকে নির্গত হয়। এছাড়াও কিন্তু তোমার ওই যে প্লাস্টিক তৈরি হয় সেই কারখানা থেকেও নির্গত হতে পারে। এগুলোকে আইনগত দিক দিয়ে ভাবনা চিন্তা করে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই সিএফসির পরিমাণ আমরা কমাতে পারি। সিএফসি কিন্তু ওজোন স্তরটাকে খুব মারাত্মকভাবে ক্ষতি করে দেয়। ওজোন ডিপ্লিশন এবং ওজোন হোল সৃষ্টির জন্য কিন্তু সিএফসি একটা মারাত্মক। এটা কিন্তু প্রকৃতি দ্বারা সৃষ্টি নয়, এটা মানুষ অতি আধুনিক হয়ে গেছে এবং তার বিলাসিতার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, এসি মেশিন, রেফ্রিজারেটর, বিভিন্ন প্লাস্টিক জাত দ্রব্য, আর এখন তো দেখছো ফোমের ভালো রকমের সমস্ত তোমার বিছানা তৈরি হয়ে গেছে, গদি তৈরি হয়ে গেছে। তাই গ্রিন হাউস গ্যাসগুলো কি কি একটু মাথায় রাখতে হবে। পরীক্ষায় মাঝে মধ্যে এমসিকিউ এ আসে, নিম্নলিখিত কোন গ্রিন হাউস গ্যাসটি এর পরিমাণ বায়ুমণ্ডলে তুলনামূলকভাবে বেশি। 4টে অপশন দিয়ে তার মধ্যে একটা কার্বন ডাইঅক্সাইড দিল, কার্বন ডাইঅক্সাইড এখানে উত্তর হবে। আবার একটা প্রশ্ন এরকম ভাবে থাকে, নিম্নলিখিত যে কোন গ্রিনহাউস গ্যাসটি মারাত্মকভাবে ওজোন স্তরকে ধ্বংস করে। 4টে দিয়ে তার মধ্যে সিএফসি দিল, এখানে কিন্তু সিএফসি উত্তর হবে। রাসায়নিক সার তৈরির কারখানা থেকে যে গ্রিনহাউস গ্যাসটি নির্গত হয় তার নাম লেখো। বিশেষ করে নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, বিশেষ করে নাইট্রাস অক্সাইড, এটা সার তৈরির কারখানা। তোমরা জানো সার অবশ্যই নাইট্রোজেন ঘটিত হয়ে থাকে। হ্যাঁ, এই নাইট্রেট সার তৈরির কারখানা থেকে নির্গত হয়। এখন এই যে গ্রিন হাউস গ্যাস যে রয়েছে সেগুলো একটু মাথায় রাখবে। এই গ্রিন হাউসের প্রভাব আমরা কি কি ভাবে কমাতে পারি, গ্রিন হাউসের প্রভাব আমরা কি কি ভাবে কমাতে পারি এটা একটু মাথায় রাখতে হবে। যে যে কারণে গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ছে সেগুলোকে কন্ট্রোল করলে হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমাদের কমাতে হবে, এগুলোকে কন্ট্রোল করতে হবে। আর অপ্রচলিত শক্তি আমাদের বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এটা তোমরা জিওগ্রাফিতে পড়েছো, আমাদের পরিবেশ বিজ্ঞানেও একটু পড়ানো হয়। অপ্রচলিত শক্তিগুলো ব্যবহার করতে হবে, যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জোয়ার ভাটা এনার্জি, এছাড়াও যে জিওথার্মাল এনার্জি মানে ভূতাপীয় শক্তি, এগুলোকে অপ্রচলিত শক্তি বলা হয়। সোলার এনার্জি বা সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি, এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা আমরা ক্রমশ কমাতে পারি। দেখো এখন কিন্তু কলকাতা শহরে আমি দেখতে পাই মানে ইলেকট্রিক স্কুটি বা স্কুটার এসে গেছে, ইলেকট্রিক বাসও এসে গেছে। এই যে টোটোগুলো চলছে সবই কিন্তু ব্যাটারি দিয়ে চলে, ও তো চার্জার ইউজ করা হয়, এক্ষেত্রে কি ব্যাটারিগুলো ইলেকট্রিক দিয়ে চার্জ দেওয়া হয়, দিয়ে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি হচ্ছে, ডিজেল বা পেট্রোল গুলো বা সিএনজি বা এলপিজি ব্যবহার হচ্ছে না। তাহলে কি হচ্ছে, পরিবেশ দূষণের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাচ্ছি, বায়ু দূষণ বিশেষ করে। গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কিন্তু এইভাবে কমানো যাবে। ইচ্ছা করলে আস্তে আস্তে এটা সম্ভব, তবে এগুলো খুব সময় সাপেক্ষ। উন্নত দেশে এগুলো সম্ভব, আমরা তৃতীয় বিশ্বের দেশে বসবাস করি, আমাদের দেশে চট করে এটা পসিবল না। তাহলে কি বললাম, জীবাশ্ম জ্বালানি ব্যবহারটা কমাতে হবে, অপ্রচলিত শক্তির ব্যবহারটা বাড়াতে হবে, ইচ্ছে মতো বনভূমি ধ্বংস করা যাবে না, এটা মাথায় রাখতে হবে।
আমরা যদি গাছপালাগুলো কাটি, আবার সেখানে চারা গাছ রোপণ করতে হবে, পরিণত গাছগুলোকে কাটতে হবে, সেখানে আবার নতুন করে গাছ লাগাতে হবে। মাঝে মধ্যে বন সৃজনের জন্য বিভিন্ন উৎসব, বন মহোৎসব চালু করতে হবে এবং জনগণকে বনভূমির যে কি গুরুত্ব সে বিষয়ে একটা সচেতনতা গড়ে তোলার জন্য ভাবনা চিন্তা প্রদান করতে হবে। তারপরে আইন প্রণয়ন করে সিএফসি উৎপাদন বন্ধ করতে হবে, এবং তাদের ব্যবহারটা নিষিদ্ধ করতে হবে। গ্রিন হাউসের যে ফল, ব্যাড এফেক্ট, গুড এফেক্ট তেমন কিছু হয় না, এর ব্যাড এফেক্ট সেই বিষয়ে মানুষকে কনসাস করতে হবে যে গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে গেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, সেগুলো জনগণকে সচেতন করতে হবে, বোঝাতে হবে। তার জন্য বিভিন্ন মিডিয়া আমাদের দরকার হবে, সংবাদপত্র বা বিভিন্ন ধরনের তোমার ম্যাগাজিন বা পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেল বা রেডিও ইত্যাদির মাধ্যমে। এছাড়াও তোমরা জানো যে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট 1992 সালে হয়েছিল। আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটা সম্মেলন হয়েছিল, বসুন্ধরা সম্মেলন। ওই যে বসুন্ধরা সম্মেলনে পরিবেশের বিভিন্ন দিক, জলাভূমি সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ু দূষণ, জল দূষণ নিয়ন্ত্রণ, নানা রকম দিক নিয়ে আলাপ আলোচনা করে 21টা কর্মসূচি বা এজেন্ডা গ্রহণ করা হয়েছিল। 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ওই এজেন্ডা 21 যে স্থিতিশীল উন্নয়নের জন্য যে এজেন্ডা 21 ওই সম্মেলনে গৃহীত হয়েছিল, সেগুলো বিভিন্ন দেশকে, যারা এই এজেন্ডা 21-এর সঙ্গে রিলেটেড যে দেশগুলো, তাদেরকে মেনে চলতে হবে। তাহলে কিন্তু এই গ্রিন হাউসের প্রভাব থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারি। তা গ্রিন হাউসের এফেক্ট এবং গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ব্যাপার, এই নিয়ে আমি যে অংশগুলো আলাপ আলোচনা করলাম, তোমরা এগুলো বাড়িতে ভালো করে পড়তে থাকো, প্রশ্নগুলো খাতাতে লিখে নেবে। আমি যে আলোচনা করলাম সেটা একটু শর্ট নোটস আকারে নিয়ে বইতে দাগিয়ে নিয়ে খুব ভালো করে এটা ধরে ধরে পড়বে। এটা খুব সোজা এবং এখান থেকে 3 নাম্বার প্রতি বছরই আসে ঘুরিয়ে ফিরিয়ে। গ্রিন হাউস না এলে গ্লোবাল ওয়ার্মিং আসবে, গ্রিন হাউস এবং গ্লোবাল ওয়ার্মিং না এলে কিন্তু ওজন ডিপ্লিশন অ্যাজ ওয়েল অ্যাজ ওজন হোল আসবে। আমি আগামী দিন ওজন ডিপ্লিশন বা ওজন হোল পড়াবো, তার সঙ্গে সঙ্গে ডিফরেস্টেশন ব্যাপারটাও একটু পড়াবো। আজ এখানে শেষ করছি, আর তোমরা সবাই ভালো থাকো। আর একটা খুব ভালো খবর যে বায়োলজি রেজাল্ট আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিকের ব্যাচের পক্ষ থেকে খুব ভালো হয়েছে। তোমরা আমাদের স্কুলের যে সিনপসিসটা রেজাল্ট দিয়ে দিয়েছে সেটা একটু দেখে নেবে। আমার দৃঢ় বিশ্বাস, একটু আমাদের স্যারদের কথাবার্তা শুনে চললে তোমাদের দেখবে খুব ভালো রেজাল্ট হবে। আমাদের প্রথম ব্যাচ এবার উচ্চ মাধ্যমিক আর যথেষ্ট ভালো করেছে। আমরা যে ধরনের আশা করেছিলাম অনেকটা সেই ধরনের ফল পেয়েছি, বরং আরো একটু বেশি ভালো পেয়েছি। তোমাদের কাছে আমার যে আবেদন রইল, তোমরা খুব সিরিয়াস হও, খুব ভালো করে তোমাদের সাবজেক্টগুলো পড়ো। বায়োলজি একটু ভালো করে পড়লে কিন্তু প্রচুর নম্বর পাওয়া যায়, এটা নেগলেক্ট করবে না। এটা লেন্দি সিলেবাস, কিন্তু কঠিন প্রশ্ন নর্মালি হয় না, খুব ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হয় না। তাহলে আজকে এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থেকো।